একটা গ্রামে বালি নামের একজন যুবক নিজের বয়স্ক বাবা ভীমার সাথে থাকত। বালির ছোটবেলা থেকেই পালোয়ানগিরি করার খুব শখ ছিল, কিন্তু তার বাবা ভীমা বালিকে সব সময় পালোয়ানগিরি করার থেকে বারণ করত। একদিন অস্থির হয়ে বালি নিজের বাবাকে বলে, আমি একটা জিনিস বুঝতে পারছি না বাবা, আমি পালোয়ানগিরি করি, এতে তোমার সমস্যাটা কি বলতো? সমস্যা আছে বাবা, তুই এই সংসারকে ভালো করে চিনিস না। পালোয়ানগিরি করে তোর ভবিষ্যৎ তো তৈরি হবে না। এর থেকে অনেক ভালো হবে যে অন্য কোনো কাজে নিজের মনটা লাগা, বা কোনো ছোটখাটো ব্যবসা করে নে, এতেই তুই সুখে থাকবি রে। বাবা, আমার মন না কোনো কাজে লাগে আর না কোনো রকম ব্যবসায়। সেটা তুমি ভালো করেই জানো যে আমি ছোটবেলা থেকেই পালোয়ানগিরি করার শখ রয়েছে আমার, আর এই শখ তো আমি বংশ থেকেই পেয়েছি, তাই না? তুমিও তো তোমার ছোটবেলায় ভালো পালোয়ানগিরি করতে। হ্যাঁ, এটা ঠিক যে আমি আমার যৌবনকালে আমার গ্রামের নামি দামি পালোয়ান ছিলাম। আমাকে কেউ আখাড়ায় হারাতে পারতো না, বুঝলে? কিন্তু তার পরিবর্তে আমি কি পেয়েছি? অভাব, অনটন। আরে আজকে তো আমি নিজের পায়ে হাঁটতেও পারি না বাবা, তাই তোকে আমি এরকম বাঁচতে দেব না, তোকে আমি রক্ষা করতে চাই বাবা। বাবা, তোমার কি হয়েছে বলো তো? আমি আমার গ্রামে আরও বয়স্ক বাবাদের দেখেছি যে তাদের ছেলেদেরকে সে আখাড়ায় লড়ার জন্য শিক্ষা দিচ্ছে, কিন্তু তুমি এমন প্রথম পালোয়ান আমি দেখছি যে তার নিজের ছেলেকে পালোয়ানগিরি করতে বারণ করছে। আমি যদি তোমাকে আটকাচ্ছি বাবা, তাহলে তুমি কেন বুঝছো না তার পেছনে কোনো বিশেষ কারণ আছে? কি কারণ থাকতে পারে? আর সত্যিটা এটাই যে আমি সেই কারণ জানতেও চাই না। বাবা পালনপুর গ্রামে যুগ্গান পালোয়ানের ছেলে কালিয়া আখাড়ায় কুস্তি লড়ার জন্য আমাদের গ্রামে এসেছে, আর গত 3 দিন ধরে কোনো পালোয়ান কালিয়াকে কুস্তিতে হারাতে পারেনি। বাবা, কালকে আমি ওকে চ্যালেঞ্জ করেছিলাম, আর আজকে আখাড়াতে আমি ওর সাথে কুস্তি লড়ার জন্য যাচ্ছি। কি, পালনপুর গ্রামের যুগ্গানের ছেলেও পালোয়ান হয়ে গেছে? আমার কথা শোন বালি, এখনো সময় রয়েছে, তুই যাস না। ভীমার কথা শুনে নিজের বাড়ির বাইরে চলে যায়। ভীমা বালিকে আটকাতে থাকে, কিন্তু বালি ভীমার একটা কথাও শুনল না। ভীমা একটা বিকলাঙ্গ লোক ছিলেন, কিন্তু নিজের যুবক অবস্থায় ভীমাও একজন পালোয়ান ছিলেন, আর তখন তার পা একদম ঠিক ছিল। কিছুক্ষণের মধ্যেই বালি আখাড়ায় পৌঁছে যায়। আখাড়ায় অনেকগুলো লোক বালির অপেক্ষায় ছিল। গ্রামের প্রধান বালির দিকে তাকিয়ে বলেন, তোমার অপেক্ষাই তো করছিলাম বালি, আমি তো ভেবেছিলাম যে তুমি আসবে না। তা আপনার এমনটা কেন মনে হলো প্রধানমশাই? আমরা সবাই জানি যে তোমার বাবা ভীমা তোমাকে আখাড়ায় যেতে বারণ করে, তাই ভাবলাম যে হয়তো তোমার বাবা আবার তোমাকে আখাড়ায় যেতে বারণ করে দিয়েছে। এমনিতে আমি কখনো আমার বাবার কথায় অমত হই না প্রধানমশাই, কিন্তু আজকে প্রশ্নটা হচ্ছে আমাদের গ্রামের সম্মানের, আর দ্বিতীয় আমার মান সম্মানেরও। তোমার কাছ থেকে আমি এটাই আশা করেছিলাম। কালিয়া অনেকক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করে রয়েছে, কালিয়াকে ধুলোয় একেবারে লুটোপুটি খাইও। প্রধানের কথা শুনে কালিয়া বালির দিকে দেখে হাসতে হাসতে বলে ওঠে, আমি লড়াই করছি প্রায় 5 বছর হয়ে গেল, আর যতদূর আমি জানি তুমি প্রথমবার আখাড়াতে কুস্তি লড়াই করছো। তোমার কাছে এখনো সময় আছে, চুপচাপ আমার কাছে ক্ষমা চাও আর এখান থেকে ফিরে যাও। আমি কাউকে কিচ্ছু বলবো না এই ব্যাপারে। ক্ষমা তো কিছুক্ষণ পরে তুমি আমার কাছে চাইবে, আর এটাই ভাববে বালির চ্যালেঞ্জ তুমি অ্যাকসেপ্ট না করলেই ভালো করতে। আমি তোমাকে তোমার ভালোর জন্যই বোঝাচ্ছিলাম, এখন যা তোমার ইচ্ছে। কালিয়া আর বালির মধ্যে কুস্তি শুরু হয়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই কালিয়ার অহংকার একেবারে ভেঙে যায়। বালি কালিয়াকে 2 মিনিটেই হারিয়ে দেয়। কালিয়া খুব বাজেভাবে হেরে যায়। হারার পর কালিয়া রাগের চোটে বালির দিকে তাকিয়ে বলে, আজকে প্রথমবার আমি হেরে গেছি। আমি এই হারকে কোনো রকম ভাবেই সহ্য করতে পারছি না, কারণ আমি এটা কিছুতেই মেনে নিতে পারছি না যে যে আমাকে আজকে হারিয়েছে সে একজন নবগত। তোমার নজরে নবগত হতে পারে কালিয়া, কিন্তু শরীরের মধ্যে আমাদের গ্রামের পালোয়ান ভীমার রক্ত বইছে। তুমি আবার সেই ভীমার কথা বলছো না তো, যে হাঁটার জন্যও এখন তার বৈশাখীর দরকার হয়, যে নিজের পায়ে হেঁটে গিয়ে 1 গ্লাস জলও খেতে পারে না। তুমি এবার একটু বেশি কথা বলছো কালিয়া। একটা কথা শুনে রাখো, তুমি আমি আমার বাবার বিরুদ্ধে একটা কথাও কিন্তু সহ্য করতে পারবো না। আরে তুমি ছেড়ে দাও বালি, কালিয়া তো হেরে গেছে,
আর সে তার নিজের হারকে গ্রহণ করতে পারছে না। ও তোমাকে উস্কানি দিচ্ছে, তাই ওর উস্কানিতে তুমি এসো না একদম। ও চাই যে তুমি রেগে গিয়ে ওর ওপর হাত তুলে দাও, আর এই আখাড়ার ঝগড়াটা দুটো গ্রামের ঝগড়ায় পরিবর্তন হয়ে যাবে। এইটুকু বলে গ্রামের প্রধান বালিকে বিজয়ী ঘোষিত করেন। বালি খুশি খুশি নিজের বাড়ি ফেরে। বালি বাড়িতে এসে খুব খুশি ছিল। বালিকে খুশি দেখে ভীমা তাকে কিছুই বলে না। ভীমা চোখ বন্ধ করে চুপচাপ ঘুমোনোর নাটক করতে থাকে। অন্যদিকে কালিয়া হারার পর নিজের ছোট্ট মুখ নিয়ে নিজের বাবা যজ্ঞানের সামনে দাঁড়িয়েছিল। আমি 20 বছর পর্যন্ত আখাড়ায় বড় বড় পালোয়ানদেরকে হারিয়ে দিয়েছি, আমায় কেউ আজ অব্দি হারাতে পারেনি। আমি তোকে আখাড়ায় লড়ার জন্য একটা নিয়ম শিখিয়েছি, আর তুই একজন নবগতর কাছে হেরে গেলি, পুরো সম্মান মাটিতে ধুলো করে দিলি রে। এটা ঠিক যে বাবা, আমি একজন নবগতর কাছে হেরেছি, কিন্তু ওই নবগত যদি কোনো সাধারণ মানুষ নয়, বরং ওই গ্রামের অনেক পুরনো দিনের দামি পালোয়ান ভীমার পুত্র। আমাকে তুই আগে বলিসনি কেন সেটা, যে ভীমার পুত্র তোকে চ্যালেঞ্জ করে দিয়েছে? আচ্ছা, ভীমা কি নিজের ছেলেকে নিজের মতনই কুস্তি লড়া শিখিয়েছে? এই কথাটার জন্যই তো খারাপ লাগে বাবা। ওর বাবা আসলে ও কুস্তি লড়াই বলে তার বিরুদ্ধে যায়ও। সবাই বলে যে বালি নাকি খেলা শিখেছে বংশগতভাবে। চিন্তা করো না বাবা, 3 দিন পরে আমার আখাড়ার পালোয়ান ওই বালিকে চ্যালেঞ্জ করবে। বালির ক্ষমতা তুমি জানো না বাবা, ওকে হারানো কিন্তু সত্যিই কঠিন। আরে তুমি এখন নতুন নতুন পালোয়ানগিরি করছো, হ্যাঁ? তুমি কিছুই জানো না এই ব্যাপারে। তুমি ভুলে যেও না তোমার বাবা এই গ্রামের আখাড়া চালায়, আর আমার আখাড়ার নাম কত দূর যে প্রসিদ্ধ সেই ব্যাপারে তোমার কোনো আন্দাজও নেই। 3 দিন পর যুগন একটা পালোয়ানের সাথে বালির গ্রামে পৌঁছে যায় আর হাসতে হাসতে প্রধানকে বলে, তোমার গ্রামের একজন নবযুবক আমার পুত্র কালিয়াকে খুব সহজেই হারিয়ে দিয়েছে। তুমি কি বলতে কি চাও? হ্যাঁ, পরিষ্কার করে বলো তো। আমার পালোয়ান বালিকে চ্যালেঞ্জ করছে। ও বলতে চাইছে যে যদি সত্যি একজন বালি পুরুষ হয়, তাহলে আজকে দুপুরের মধ্যে এসে এর সাথে কুস্তি লড়ুক, না হলে চুরি পরে নিজের বাড়িতে বসে থাকুক। এইটুকু বলে যজ্ঞান পালোয়ানকে নিয়ে ওখান থেকে চলে যায়। প্রধান সঙ্গে সঙ্গে বালির কাছে পৌঁছান আর তাকে সমস্ত ঘটনা বলেন। ঠিক আছে প্রধান মশাই, আমি দুপুরের মধ্যে সঠিক সময়ে আখাড়াতে পৌঁছে যাব। প্রধান ওখান থেকে চলে যায়, কিন্তু বালি জানতই না যে প্রধান আর এই কথাটা ভীমা দরজা থেকে চুরি করে শুনছিল। বালি দুপুরবেলা যাওয়ার জন্য তৈয়ারি করছিল। তক্ষুনি ভীমা বালিকে বলে, এটা যুগনের চাল বালি, ওর জালে পা দিও না তুমি। ও তোমাকে এখানে চ্যালেঞ্জ করতে নয়, বরং তোমার থেকে প্রতিশোধ নিতে এসেছে। আমি যুগলকে অনেক আগে থেকেই চিনি। তুমি কি বলতে চাও? আমি তোমাকে বলতে তো চাইছিলাম না বাবা, কিন্তু এখন সময় এসে গেছে তোমাকে সব বলার। আমার এই দুটো পাকে তুমি দেখছো তো, কোনো এক সময়ে পা দুটো ভালো ছিল। যুগল যেই আখাড়া থেকে লাখ লাখ টাকা রোজগার করে, সেই আখাড়াটা তো আমার ছিল। কি? এই ব্যাপারে তুমি আমায় আগে বলনি কেন? ওই আখাড়া যদি তোমার হয়ে থাকে, তাহলে ওই গ্রাম ছেড়ে দিয়ে তুমি এখানে কেন আসতে গেলে? অনেক বছর আগে আমার বাবা ওই আখাড়ার মালিক ছিল, তারপরে আমি ওই আখাড়ার মালিক হই। আর এই যুগল খুব চালাকি করে আমাকে উস্কানি দেয়। আমি যখন কুস্তি লড়ার জন্য আখাড়ায় নামি, তখন সবার সামনেও একটা শর্ত রাখে, যদি ও আমাকে হারিয়ে দেয় তাহলে পুরো আখাড়াটা ওর হয়ে যাবে। আমি জোয়ান ছিলাম, রক্ত গরম ছিল, ওর চালাকি আমি বুঝতেই পারিনি। যুগল চালাকি করে আমার চোখের মধ্যে লঙ্কা গুঁড়ো দিয়ে দেয়, কিছুক্ষণ পর্যন্ত আমি দেখতেই পাই না। আর খুব চালাকি করে ও আমার পা দুটোকেও সে ভেঙে দেয়, আমার আখাড়া আমার থেকে কেড়ে নেয় ও। আর আমি রাস্তায় বসি। আমি তোমাকে আর তোমার মাকে নিয়ে এই গ্রামে চলে আসি। তোমার মা এই শোক সহ্য করতে পারে না, বুঝলে? আর কয়েকদিনের মধ্যেই সে এই দুনিয়া ছেড়ে চলে যায়। তোমার মান সম্মান আমি তোমাকে ফিরিয়ে দেবই বাবা। এইটুকু বলে বালি খুব দ্রুত গতিতে বাড়ির বাইরে চলে যায় আর আখাড়ায় পৌঁছে যায়। বালিকে দেখে যুগগান হাসতে হাসতে বলে ওঠে, আমার পালোয়ান যদি তোমাকে আখাড়াতে হারিয়ে দেয়, তাহলে তোমার বাড়িটা আমার হবে। কিন্তু তুমি কি কথা বলছো? এটা কি করে সম্ভব? তোমার শর্তকে গ্রহণ করা হবে না। আমি রাজি আছি। বালি,
এত তাড়াহুড়ো করো না তুমি। আমার বাবা আজকে আমাকে যে কথাটা বলেছে সেটা শোনার পর আমি অবাক হয়ে গেছি। আপনি একেবারে নিশ্চিন্ত থাকুন প্রধান মশাই, আমি এই পালোয়ানকে একেবারে ধুলোয় লুটিপুটি খাওয়াবো। কিছুক্ষণের মধ্যেই পালোয়ান আর বালির মধ্যে কুস্তি শুরু হয়, কিন্তু পালোয়ান খুব চালাকি করে আর নিজের কলা কৌশল দ্বারা বালির একটা পা ভেঙে দেয়। বালি প্রচন্ডভাবে হেরে যায়। যুগ্গান বালি আর ভীমাকে তার বাড়ি থেকে ধাক্কা মেরে বাইরে বার করে দেয়। বালি এক পা দিয়ে ল্যাংড়িয়ে নিজের বাবাকে নিয়ে জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটতে শুরু করে। আমার খুব জোরে তেষ্টা পেয়েছে বাবা। তুমি দাঁড়াও বাবা, আমি এক্ষুনি জল এনে দিচ্ছি তোমায়। বালি ভীমাকে জল দিতেই যাচ্ছিল, তক্ষুনি একজন বয়স্ক ব্যক্তি বালির কাছে এসে বলে, আমাকেও জল দাও না বাবা, আমারও খুব জোরে তেষ্টা পেয়েছে। বালির ওই বুড়ো লোকের ওপর খুব দয়া হয়। বালি সেই জলটা বুড়ো ব্যক্তিকে খাইয়ে দেয়। জল খাওয়ার পর ওই বয়স্ক লোক বলে ওঠে, তুমি তোমার বাবাকে জল খাওয়ালে না কেন? আমার বাবা আরো কিছুক্ষণ জল না খেয়ে তো থাকতে পারবে, আমি সেটা জানি, কিন্তু আপনি তো দেখছি আরো বয়স্ক, সেই জন্য আপনাকে আমি জলটা খাওয়ালাম। বালি এইটুকু বলেই ছিল, আর তক্ষুনি দেখতে দেখতেই সেই বয়স্ক ব্যক্তির রূপ পরিবর্তিত হয়ে যায় আর সে একজন অনেক বড় পালোয়ানে বদলে যায়। বালি আর ভীমাও আশ্চর্যজনক রূপে তাকে দেখতে শুরু করে। কে তুমি? আমি একজন জাদুকর পালোয়ান, একটা জাদুর জগৎ থেকে আমি এসেছি। আমি তো তোমার পরীক্ষা নিচ্ছিলাম আর তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। আমি জানি যুগল তোমার সাথে কি করেছে। ওর এই আচরণের জন্য আমাদের জাদুকর পালোয়ানের জগতের খুবই বদনাম হয়েছে। ওকে এখন উচিত শিক্ষা দেওয়ার সময় এসে গেছে। এইটুকু বলে সেই পালোয়ান নিজের হাত এগিয়ে দেয় আর দেখতে দেখতেই বালি আর ভীমা একেবারে ঠিক হয়ে যায়। এটা জাদুকর আখাড়ার রেস্টুরেন্ট। এখানে তুমি পালোয়ানদেরকে সঙ্গে করে কুস্তি লড়াই তো করাতেই পারো, তার সাথে রেস্টুরেন্টও চালাতে পারবে। কিন্তু আপনি আমাদের জন্য এত কিছু কেন করলেন? কারণ তুমি আমাকে জল খাইয়েছ, আর জাদুকর পালোয়ানের জগতে যারা সাহায্য করে তাদেরকে অনেক বেশি সম্মান দেওয়া হয়। এটা আমার তরফ থেকে তোমার জন্য একটা ছোট্ট উপহার। এইটুকু বলে জাদুই পালোয়ান গায়েব হয়ে যায়। বালি আর ভীমাও সেই জাদুই আখাড়ার রেস্টুরেন্টে থাকতে শুরু করে। ওই জাদুই আখাড়ার রেস্টুরেন্ট কিছুদিনেই প্রসিদ্ধ হয়ে যায়। আর যখন এই কথাটা যুগ্গানের কান পর্যন্ত পৌঁছায়, তখন সে রাগের চোটে পাগল হয়ে যায় আর সে নিজের ছেলে কালিয়াকে বলে, আমি এটা বুঝতে পারছি না যে এই চমৎকারটা কি করে হলো। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, এখন আমি ভীমার থেকে ওই জাদুকর আখড়াটাও নিয়ে নেব। এইটুকু বলে যুগ্গান কালিয়াকে নিয়ে সেই জাদুই আখাড়ায় পৌঁছে যায় আর সে কুস্তির জন্য ভীমা আর বালিয়াকে আহ্বান দিয়ে বলে ওঠে, কুস্তি তো হবে যুগ্গাল, কিন্তু এই জাদুই আখাড়ার ভেতরে তুমি যদি এই শর্তে রাজি থাকো তাহলে বলো আমায়। হ্যাঁ, আমি রাজি আছি। আর ভীমা আর যুগ্গান, বালি আর কালিয়ার মধ্যে কুস্তি শুরু হয়। যুগ্গান আর কালিয়া খুব চালাকি করে যেই মাত্র লাল লঙ্কা ওই দুজনের চোখে দেওয়ার চেষ্টা করে, তক্ষুনি সেই লঙ্কার গুঁড়ো ওদের দুজনের চোখে নিজে নিজেই চলে যায়। ভীমা আর বালি খুব তেজিতে যুগ্গান আর কালিয়ার পা ভেঙে দেয়। ভীমা যুগ্গানের দিকে তাকিয়ে বলেন, আমি জানতাম যে তুই এইবারেও আমার সাথে চালাকি করার জন্যই এসেছিস, সেই জন্য এই জাদুই আখাড়ার মধ্যে লড়ার জন্য বলেছি। কারণ এই জাদুই আখাড়ার এটাই বিশেষত্ব, এখানে যে চালাকি করবে সেই চালাকিটা তার সাথেই ঘটে যাবে। তারপর ওরা দুজন আজীবন বিকলাঙ্গই থাকে। ভীমা আর বালি মিলে আজও সেই জাদুই আখাড়ার রেস্টুরেন্টটা চালায়। অতিকায় অখিলপুরের একজন প্রসিদ্ধ পালোয়ান ছিল। অতিকায় পুরো অখিলপুর রাজ্যে সবাইকে নিজের পালোয়ানের লোহা বানিয়ে দিয়েছিল। অনেক গ্রাম জেতার পর আজ সে রত্নপুর গ্রামে ওখানকার প্রধানের সাথে কথা বলছিল। বলুন, কে এখানে সবথেকে বেশি শক্তিশালী, যে লড়াই করবে আমার সাথে আর আমাকে হারানোর সাহস রাখতে পারে? দাদা, তুমি যখন এখানে এসেছো আর এই প্রশ্নটাই যখন করছো, তাহলে আমরা তো বলে দিয়েছি যে এই গ্রামে যে পালোয়ানরা রয়েছে
তাকে আপনার সাথে লড়াই করতে দেব না। কিন্তু আমি তো বলছি, হয় ও আমার সাথে লড়াই করুক, আর যদি লড়াই করার সাহস না থাকে তাহলে নিজে হেরে গেছে এটা স্বীকার করে নিক, আর এই গ্রামের সমস্ত আখাড়া আমার নামে করে দেওয়া হোক। কিন্তু আমি তাও লড়াই করতে চাই না। কেউ কোনো আখাড়া তোমার নামে করবে না। এবার আপনি যান। আমার এই শক্ত হাত দিয়ে কিন্তু পিষে দেবো একেবারে সবকিছু, কারুর কথা শুনবো না। আর যদি চাও যে আমি তোমার কথা শুনবো, তাহলে কথার দ্বারা নয়, বরং তুমি তোমার বল দিয়ে আমাকে হারিয়ে দেখাও দেখি। আচ্ছা, তাহলে কয়েকদিনের সময় তো আমাকে দিন পালোয়ান বাবু। কাল পর্যন্ত সময় দিলাম আমি তোমাকে। সকালের মধ্যে যদি উত্তর আমি না পাই, তাহলে আমার রাজ্যের রাজাকে বলে তোমার গ্রাম একেবারে তছনছ করে দেব, আর এই শক্ত হাত দিয়ে একেবারে পিষে দেব। আগে 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 পালোয়ান বাবু। পালোয়ান ওখান থেকে চলে যায়। এই অহংকার কোথা থেকে চলে এলো কে জানে এই গ্রামে। ঈশ্বরই জানেন কি হবে এখন। পরের দিনও চলে আসে। কি প্রধান মশাই, তোমার পালোয়ান কোথায় গেল? হ্যাঁ, এক্ষুনি পিষে দেব আমি ওকে। আমার শক্তির দিব্যি করে বললাম। ক্ষমা করো পালোয়ান বাবু, যেই আমি বলেছিলাম যে অতিকায় পালোয়ানের সাথে লড়তে হবে, লোকজন পালাতে শুরু করে দিল, আর কেউ এখানে আসতে রাজি হলো না। পুরো গ্রামের আখাড়া তোমার নামে করে দেওয়া হলো। জানতাম আমি কেউ নেই এই চর ভুবনে যে আমাকে হারাতে পারে। আগে আপনি মহান পালোয়ান মশাই। ঠিক আছে, অন্য গ্রামের জন্য আমি চললাম তাহলে এখন। এটা বলে পালোয়ান ওখান থেকে চলে যায়। যাও যাও, যখন আমাদের মন্ত্রীর হাতে পড়বে তখন সব বুঝে যাবে তুমি। অখিলপুর রাজ্যের প্রতিবেশী রাজ্য অখণ্ডপুর ছিল, আর পালোয়ান যেই গ্রামের দিকে যাচ্ছিল সেই গ্রামটা অখণ্ডপুরেই ছিল, যেখানকার মন্ত্রী নীলকণ্ঠ সেই গ্রামেই থাকতেন। উনি খুবই বুদ্ধিমান ছিলেন, আর ওনার বুদ্ধির আগে কোনো শক্তি কাজই করত না। আজ মহারাজ রাজনের দরবারে একটা দূত একটা পত্র নিয়ে এসেছিল। সভাতে নীলকণ্ঠ উপস্থিত ছিলেন, আর উনি সবকিছু শুনছিলেন। বলো রাজদূত, কি খবর নিয়ে এসেছো? মহারাজ, আমার নাম হলো কমলনাথ। আমি অখিলপুর রাজ্যে থাকি। আমি এখানে আপনাকে আমার রাজ্যের সব থেকে বড় পালোয়ান অতিকায়ের তরফ থেকে একটা চ্যালেঞ্জের খবর নিয়ে এসেছি আর কি। আর এই চ্যালেঞ্জ কার জন্য সেটা শুনি। এটা হলো এই রাজ্যের সমস্ত পালোয়ানদের জন্য মহারাজ। আমি পালোয়ান অতিকারের শব্দ আপনার কাছে এখন বলতে চলেছি। আমি হলাম অতিকায়। আমি আমার রাজ্যের সমস্ত আখাড়াকে জিতে নিয়ে অন্য রাজ্যের আখাড়া জেতার জন্য এসেছি। আজ পর্যন্ত আমার চ্যালেঞ্জ আমি সব আখাড়া জিতে নিয়েছি, আর আমার নামে করে নিয়েছি সব কিছু। এখন আমি অন্য রাজ্যতেও পালোয়ানদেরকে হারানোই হলো আমার কাছে বকশিস। আপনার রাজ্যে যে সব থেকে বড় পালোয়ান রয়েছে তাকে নিয়ে আসুন। এত ঘুরিয়ে ফিরিয়ে কি কথা বলতে চায় বলো তো তোমার এই পালোয়ান? যদি আপনি আজ্ঞা দেন তাহলে আমি পরিষ্কার করে বলি মহারাজ। হ্যাঁ বলো নীলকণ্ঠ। পরিষ্কার কথায় বলতে গেলে ওইটাই বলছে যে যদি এই রাজ্যের পালোয়ানদেরকে হারিয়ে দেয় তাহলে ওর রাজ্যের নাম অনেক ওপরে যাবে, আর আমাদের রাজ্যের নাম নিচে নেমে যাবে। কি শুধু একটা খেলাকে এত বড় করে দেওয়া যে রাজ্য সম্মান নষ্ট হয়ে যাবে? হ্যাঁ, ওই অখিলপুর রাজা আসলে কে এরকম চ্যালেঞ্জের অনুমতি কি করে দিতে পারে? কিন্তু চ্যালেঞ্জ যখন এসেছে আপনি সেটাকে কিন্তু ত্যাগ করতে পারেন মহারাজ। কারো চ্যালেঞ্জ গ্রহণ করা বা না করা তো আমাদের নির্ণয়, তাই না? তা তুমি একদম ঠিক কথাই বলছো মহারাজ। আপনার যদি অনুমতি থাকে তাহলে আমার মহারাজের কাছ থেকে এমন পরিস্থিতিতে একটা কথা আমি বলতে চাই বটে, সেটাকে আমি বলবো? হ্যাঁ বলো। অখিলপুরের রাজ্য থেকে কোনো বড় পালোয়ান সারা দেশে কোথাও নেই, আরে সমস্ত রাজ্যে কোনো না কোনো বাহানা দেখিয়ে পেছনে লুকানোর চেষ্টা করবে। কিন্তু অখণ্ডপুরের রাজা হলো বীর, উনি এই চ্যালেঞ্জকে কখনোই ত্যাগ করবেন না। আচ্ছা, তোমার এই চ্যালেঞ্জ আমি গ্রহণ করছি। 1 সপ্তাহের মধ্যে রাজ্যের আখাড়াতে তোমার পালোয়ানকে তুমি নিয়ে এসো। যথা আজ্ঞা মহারাজ। এইটুকু বলে সেই দূত ওখান থেকে চলে যায়। তার যাওয়া মাত্রই রাজা মন্ত্রী নীলকণ্ঠকে বলেন, নীলকণ্ঠ, রাজ্যের সমস্ত বড় পালোয়ানদেরকে তুমি ঘোষণা করে দাও যে 1 সপ্তাহের মধ্যে কুস্তির আখাড়া যেন একদম ঠিক করা হয়।
আর পালোয়ানদের পুরো সূচনা কালকের মধ্যেই যেন সবাই পেয়ে যায়। যথা আজ্ঞা মহারাজ। নীলকণ্ঠ দূতের বুদ্ধিমত্তা বুঝতে পেরে যায় আর রাজার কথা অনুযায়ী সে রাজ্যের সবচেয়ে বড় পালোয়ানকে ডেকে পাঠায়। আজ নীলকণ্ঠের বাড়িতে দুজন আসে। একটা তো পালোয়ান রঘু ছিল, আর উনি দ্বিতীয় ব্যক্তি কে ছিলেন? আসুন, আপনাদের দুজনকে স্বাগত জানাই। আপনি তো বলেছিলেন যে আমাকেই শুধু ডেকেছেন আপনারা, কিন্তু এই মহাশয় আবার কে? না, এইখানে অন্য কাজে এসেছে, তুমি সে নিয়ে একদম ভেবো না। যেমনটা আপনি বলবেন মন্ত্রী মশাই। তা কি কারণ আমাকে ডেকেছেন একবার বলবেন? তুমি নিশ্চয়ই এই খবরটা পেয়ে গেছো পালোয়ান। যেমনটা তুমি জানো যে নগরে নতুন একজন পালোয়ান এসেছে, আর আমাদের নগরে সব থেকে বড় পালোয়ান তুমি। যাও আর প্রস্তুতি নাও। রাজা আদেশ দিয়েছেন 1 সপ্তাহ পুরে রাজ্যের আখাড়ে কুস্তি লড়াই করতে হবে। যথা আজ্ঞা মন্ত্রী মশাই। রঘু ওখান থেকে চলে যায় আর নীলকণ্ঠ দ্বিতীয় ব্যক্তিকে বলে, গুপ্তচর, আমি তোমাকে খুব গুরুত্বপূর্ণ কাজে ডেকেছি। তোমার কাছে শুধু 1 সপ্তাহের মতো সময় রয়েছে। আপনি শুধু আমাকে আদেশটা করেন মন্ত্রী মশাই। এটাই তো চাইছিলাম তোমার থেকে। নীলকণ্ঠ নতুন একটা চাল চেলেছিল, আর গুপ্তচরও ওনার যুক্তির একটা অংশ ছিল। নীলকণ্ঠ গুপ্তচরকে তার অংশের কাজ বুঝিয়ে দেন। গুপ্তচর ওখান থেকে চলে যায়। এখন গর্তে যখন আমি হাতটা ভরে দিয়েছি, তাহলে দেখাই যাক গর্তে সাপ আছে নাকি ইঁদুর রয়েছে। নীলকণ্ঠ সমাচার নিয়ে রাজার কাছে পৌঁছে যায়। মহারাজের জয় হোক। কি সূচনা নিয়ে এসেছো নীলকণ্ঠ? আমি আমার রাজ্যের সব থেকে বড় পালোয়ানকে লড়াইয়ের জন্য ডেকে নিয়েছি, আর 1 সপ্তাহের মধ্যে আখাড়াতে লড়াই করার জন্য আদেশও দিয়ে দিয়েছি। আমি জানতাম নীলকণ্ঠের তুমি যতক্ষণ জেতার পুরোপুরি ব্যবস্থা না করছো, তুমি এখানে তো আসবে না। হ্যাঁ মহারাজ, আমি সমস্ত ব্যবস্থা করে নিয়েছি। আপনি নিশ্চিন্ত থাকুন, জিতের অপেক্ষা করুন শুধু। 1 সপ্তাহ কেটে যায় আর সবাই আখাড়াতে পালোয়ানের খেল দেখতে এসেছিল। অতিকায় আর রঘু একে অপরের আমনে সামনে ছিল, আর দেখতে দেখতেই পালোয়ানগিরি শুরু হয়ে যায়। নীলকণ্ঠ, আমাদের এই পালোয়ান তো দেখছি শুরু থেকেই হেরে চলেছে, তাই না? তুমি কি করে জিতবে বলো তো? নীলকণ্ঠ শুধুমাত্র একটা হাসি দিয়ে উত্তর দেয় আর আখাড়ার দিকে তাকায়। ওখানে অতিকায় রঘুকে ফেলে দিয়েছিল আর তার ওপরে বসে পড়ে। রঘু নিজের হার স্বীকার করে নেয়। মহারাজের চোখ ছানা বড়া হয়ে যায়। এ কিরকম ভর্তি? তুমি যে বলেছিলে আমরা জিতবো। এখন আমার পালা মহারাজ। এখনো অতিকায় উস্কানি দেবে আর আমি আখাড়াতে নামবো। স্বয়ংকে চোট দেওয়ার আর কোনো সুযোগ তুমি পাওনি, তাই না, যে ওই পালোয়ানের সাথে লড়তে যাচ্ছ? শুধু আপনি দেখতে থাকুন মহারাজ। ঠিক আছে, কেউ আছে এই ভূজগতে যে আমাকে চ্যালেঞ্জ জানাতে পারবে? এসো আর আমাকে হারিয়ে দেখাও। নীলকণ্ঠ আখাড়াতে প্রবেশ করে আর বলেন, আমি হলাম ভুন পালোয়ান। একটু কুস্তি আমার সাথেও লড়ে দেখো না। এখন তুমিও লড়বে? আরে এখন কি শুধু এই ছোট ছোট পালোয়ানই রয়েছে এই রাজ্যে? কোনো ব্যাপার না, এক্ষুনি পিষে দেবো তোমাকে। এরকম শক্ত বলশালী হাতের দিব্যি। আর সেই সময় নীলকণ্ঠ পালোয়ানকে কিছু বলেন আর পালোয়ান একেবারে অবাক হয়ে যায়। দুজনই আবার আমনাসামনি চলে আসে আর দেখতে দেখতেই মোকাবেলা শুরু হয়ে যায়। তাহলে তুমি আমার এই চালটাকে সামলাও পালোয়ান। সবাই প্রচন্ড অবাক হয়। নীলকণ্ঠ নিজের হাত দিয়ে তাকে ফেলে দেয় আর পালোয়ান ধরাশায়ী হয়ে যায়। আমি 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 হার স্বীকার করছি। আমি অতিকায় পালোয়ানকে হারিয়ে দিয়েছি, আর এই পালোয়ান আর কখনো পালোয়ানি করবে না। কি বলো অতিকায়? হ্যাঁ, এবার আমি চলে যাচ্ছি এখান থেকে, আমায় ক্ষমা করে দিও। ঠিক আছে, তুমি যাও। সবাই উৎসাহ পালন করে আর মহারাজ, যিনি কিছুই বুঝতে পারছিলেন না, উনিও এই সময় খুশি ছিলেন। বিকেল হয় আর রাজার কক্ষে নীলকণ্ঠ আর সেই গুপ্তচর দাঁড়িয়েছিল। কিভাবে? কি? আরে ভাই, তুমি এটা কিভাবে করলে? আসলে মহারাজ, আমি আমার গুপ্তচরকে
কিছু তদন্ত করার জন্য পাঠিয়েছিলাম। তা তদন্ত করে তুমি কি পেয়েছিলে গুপ্তচর? আগে মন্ত্রী মশাই, আমি আগে পালোয়ানের পিছু নেওয়ার জন্য পাঠানো হয়েছিল, তখন আমি জানতে পারলাম যে ওই রাজদূত আর ওই অতিকাল পালোয়ান মিলে রাঘব পালোয়ানকে ঘুষ দিচ্ছিল। কি? আর রঘু এই ঘুষ নিয়ে নিল? আগে মহারাজ। আর এই দৃশ্য দেখার পরে অখিলপুরের রাজ্য আমি পৌঁছাই, আর জানতে পারলাম রাজার নামে সবাইকে ভয় দেখায়, আর ওর সাথে লড়াই করতে কেউ আসেই না। তাহলে নীলকণ্ঠ তুমি জিতলে কি করে সেটা বলো। আমি যখন আপনাকে প্রণাম করেছিলাম তখনই আমি ওকে বলেছিলাম যে দাদা, আমি তোমার ব্যাপারে সব কিছু জানি। তুমি যদি নিজের ভালো চাও তাহলে এখানে হেরে যাও, না হলে রাজাকে বলে তোমাকে বন্দি করে নেব, ঠিক আছে? মন্ত্রী মশাই আমাকে ওনার মহারাজ পর্যন্ত একটা আদেশ পাঠানোর জন্যই বলেছিলেন, জানেন তো। তাই যখন উনি ওখানে পৌঁছবে তখন পালোয়ান রাজদূতের কথা একেবারে খুলে যাবে সবার সামনে, আর ওদের দুজনকে অবশ্যই বন্দি করা হবে। তার মানে শুধু নিজের মহারাজকে ব্যবহার করে নাম অর্জন করছিল, আর লোকজনের ভয়ে একে জিতিয়ে দিচ্ছিল, আর যেই এর কথা খুলে গেল সবার কাছে, হার স্বীকার করে পালিয়ে গেল। আজ্ঞে মহারাজ। তাহলে তো এই পুরো ভবঘুরে পালোয়ান দেখছি। এইভাবে নীলকণ্ঠ নিজের বুদ্ধিমত্তা দিয়ে সেই ঢোঙি পালোয়ানকে পাঠিয়ে দেয় আর নিজের রাজ্যের নাম প্রসিদ্ধ করে। নীলকণ্ঠ নিজের শত্রুর ব্যাপারে প্রত্যেক খবরাখবর নেয় আর তাকে বুদ্ধি দিয়ে পরাজিত করেন।